মিসির আলির ঘর অন্ধকার। তিনি অন্ধকার ঘরে চেয়ারে পা তুলে বসে আছেন। চেয়ারে পা তুলে বসে থাকার বিষয়টা আমার অনুমান। অন্ধকারের কারণে তাকে দেখতে পাচ্ছি না, তবে পা তুলে জবুথবু ভঙ্গিতে বসে থাকা তাঁর অভ্যাস। আমি বললাম, ঘরে মোমবাতি নাই? মিসির আলি বললেন, টেবিলে মোমবাতি বসানো আছে, এতক্ষণ জ্বলছিল, আপনি ঘরে ঢোকার কিছুক্ষণ আগে বাতাসে নিভে গেছে। আমি বললাম, মোমবাতি জ্বালাবো নাকি অন্ধকারে বসে থাকবেন? মিসির আলি বললেন, থাকি কিছুক্ষণ অন্ধকারে, আঁধারের রূপ দেখি। বিশেষ কিছু নিয়ে চিন্তা করছিলেন? মিসির আলি বললেন, আপনার কি ধারণা সারাক্ষণ আমি কিছু না কিছু নিয়ে চিন্তা করি? চিন্তার দোকান খুলে বসেছি। পকেটে দেয়াশলাই থাকলে মোমবাতি জ্বালান। একা একা অন্ধকারে বসে থাকা যায়, দুইজন অন্ধকারে থাকা যায় না। কেন? দুজন হলেই মুখ দেখতে ইচ্ছা করে। আমি মোমবাতি জ্বালালাম। আমার অনুমান ঠিক হয়নি। মিসির আলি পা নামিয়ে বসে আছেন। তাকে সুখী সুখী লাগছে। বিয়েবাড়ির খাবার খাওয়ার পর পান মুখে দিয়ে একটা সিগারেট ধরালে চেহারায় যে সুখী সুখী ভাব আসে সেরকম। মিসির আলি বললেন, বিশেষ কোনো কাজে এসেছেন নাকি গল্পগুজব? গল্পগুজব। মিসির আলি বললেন, আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন? আমরা সবসময় বলি গল্প গুজব, শুধু গল্প বলি না। তার অর্থ হচ্ছে আমাদের গল্পে গুজব একটা বিশেষ স্থান দখল করে আছে। আমাদের গল্পের একটা অংশ থাকবে গুজব। ইংরেজিতে কিন্তু কেউ বলে না স্টোরি, রিউমার, কারণ রিউমার ওদের কাছে তেমন গুরুত্বপূর্ণ না। আমি বললাম, আপনি গল্পই বলুন, গুজব বাদ থাক। কি গল্প শুনবেন? যা বলবেন তাই শুনব। আপনার ছেলেবেলার গল্প শুনি, শৈশব কথা। আপনার বাবা কি আপনার মতো ছিলেন? আমার মতো মানে? আরে জটিল চিন্তা করা টাইপ মানুষ। আমার বাবা নিতান্তই আলাভোলা ধরনের মানুষ ছিলেন। তার প্রিয় শব্দ হলো আশ্চর্য। কোনো কারণ ছাড়াই তার বিস্মিত হওয়ার ক্ষমতা ছিল। উদাহরণ দেব? দিন। একবার একটা প্রজাপতি দেখে কি আশ্চর্য বলে তার পেছন পেছন ছুটলেন। তিনি যে শুধু একা ছুটলেন তা না, আমাকেও ছুটতে বাধ্য করলেন। প্রজাপতির একটা ডানা ছিঁড়ে গিয়েছিল। বেচারা একটা ডানায় ভর করে উঠছিল। আমি বললাম, আশ্চর্য হবার মতোই তো ঘটনা। মিসির আলি বললেন, তা বলতে পারেন, তবে দিনের পর দিন এই ঘটনার পেছনে সময় নষ্ট করা কি ঠিক? তার প্রধান কাজ তখন হয়ে দাঁড়ালো প্রজাপতি ধরে ধরে একটা ডানা ছিঁড়ে দেখা সে এক ডানায় উড়তে পারে কি না। শুধু প্রজাপতি না, তিনি ফড়িং ধরেও ডানা ছিঁড়ে দেখতেন উড়তে পারে কিনা। বাবার এই কাজগুলো আমার একেবারেই পছন্দ হতো না। কৌতূহল মেটানোর জন্য তুচ্ছ পতঙ্গকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আপনার বাবার পেশা কি ছিল? উনি মাদ্রাসার শিক্ষক ছিলেন, উলাপাস শিক্ষক। যদিও আমাকে তিনি মাদ্রাসায় পড়াতে দেননি। তিনি লম্বা জুব্বা পরতেন, জুব্বার রং সবুজ, কারণ নবীজি সবুজ রঙের জুব্বা পরতেন। বাবার চোখ ছিল সত্য কথা বলার দিকে। তার একটাই উপদেশ ছিল, সত্যি বলতে হবে। তাকে খুব অল্প বয়সে সত্যি বিষয়ে আটকে ফেলেছিলাম। শুনবেন সেই গল্প? বলুন শুনি। আমি তখন ক্লাস 7-এ পড়ি। বাবা মাগরিবের নামাজ শেষ করে জায়নামাজে বসে আছেন। এশার নামাজ শেষ করে তিনি উঠবেন, এই তার নিয়ম। দুই নামাজের মাঝখানের সময়ে তিনি তসবিহ টানতেন, তবে সাধারণ কথাবার্তাও বলতেন। সেদিন ইশারায় আমাকে জায়নামাজের এক পাশে বসতে বললেন। আমি বসলাম। তিনি আমার মাথায় হাত রেখে কিছু দোয়া দরুদ পড়ে যথারীতি বললেন, বাবা, এই সত্যি কথা বলতে হবে, সব সময় সত্যি। আমি বললাম, আচ্ছা বাবা, মনে করো তুমি একটা নৌকায় বসে আছো, নদীর ঘাটে নৌকা বাঁধা। তখন একটা মেয়ে দৌড়ে এসে তোমার নৌকার পাটাতনে লুকিয়ে পড়ল। তাকে কিছু দুষ্ট লোক তাড়া করছে। মেয়েটি লুকানোর কিছুক্ষণ পর ডাকাত দল এসে পড়ল। তারা তোমাকে বলল, একটা মেয়েকে আমরা খুঁজছি, তাকে কোনো দিকে যেতে দেখেছেন? তার উত্তরে তুমি কি সত্য কথা বলবে?
বাবা কিছু সময় হতাশ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, দুষ্ট তর্ক ভালো না বাবা। মোমবাতি আবার বাতাসে নিভে গেছে। মিশির আলী বাতি জ্বালালেন। আমি বললাম, আপনার তর্কবিদ্যার সেটা কি শুরু? মিশির আলী বললেন, শুরুটা বাবা করে দিয়েছিলেন, তবে তর্কবিদ্যা না, তার ছিল চিন্তাবিদ্যা, চিন্তা বা লজিক নির্ভর অনুমানবিদ্যা। বলুন শুনি। মিসির আলী বললেন, বাবার আমার প্রতি বিশেষ দুর্বলতা ছিল। 2 বছর বয়সে আমার মা মারা গেছেন, মার স্নেহ পাইনি, এই নিয়ে তার মনে কষ্ট ছিল। তিনি আমাকে আনন্দ দেবার জন্য নানান খেলা খেলতেন। প্রধান খেলা ছিল টিনের কৌটায় কিছু মার্বেল ঢুকিয়ে ঝাঁকানো। ঝাঁকানোর পরে বলতেন, বাবা বলো মার্বেল কয়টা? বলতে পারলে লজেন্স। আমি যে কোনো একটা সংখ্যা বলতাম। কৌটা খুলে দেখা যেত সংখ্যা ঠিক হয়নি। বাবা বলতেন, যা মনে আসে তাই হুট করে বলবা না, চিন্তা করে অনুমানে যাবা। যদি একটা মার্বেল থাকে সেই মার্বেল টিনের গায়ে শব্দ করবে, 2টা মার্বেল থাকলে টিনের গায়ে শব্দ হবে, আবার মার্বেলে মার্বেলে ঠোকাঠুকি হলে আরেক ধরনের শব্দ হবে, 3টা মার্বেল থাকলে 3 রকমের শব্দ। মূল বিষয় হলো শব্দ নিয়ে চিন্তা। মানুষ এবং পশুর মধ্যে একটাই প্রভেদ, মানুষ চিন্তা করতে পারে, পশু পারে না। আমি বললাম, বাবা পশুও হয়তো চিন্তা করতে পারে, মুখে বলতে পারে না। বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমার কারণে তাকে অনেকবার দীর্ঘ নিঃশ্বাস ফেলতে হয়েছে। সে দীর্ঘ নিঃশ্বাসে পুত্রের ভবিষ্যৎ চিন্তায় হতাশার চিহ্ন ছিল। আচ্ছা বাবার কথা বাদ থাক, আপনি এসেছেন আমার যে কোনো একটা অমীমাংসিত রহস্যের গল্প শুনতে। তেমন একটা গল্প বলি। আমি বললাম, আপনার বাবার গল্প শুনতে ভালো লাগছে, বাবার গল্পে বলুন। মার্বেলের শব্দ নিয়ে তার খেলাটা তো শুনতে খুবই ভালো লাগলো। কোনো বাবা তার সন্তানকে নিয়ে এ ধরনের খেলা খেলেন বলে মনে হয় না। মিসির আলী বললেন, অমীমাংসিত রহস্যটা বাবার সিন্ধুক নিয়ে, সেই অর্থে এটা হবে বাবারই গল্প। শুরু করি? করুন। বাবার একটা সিন্ধুক ছিল, বিশাল সিন্ধুক, লোহা কাঠের তৈরি। লোহা কাঠ কি বস্তু আমি জানি না। বাবা বলতেন লোহা কাঠ হচ্ছে সেই কাঠ যেখানে লোহার পেরেক ঢুকে না। আমার নিজের ধারণা সিন্ধুকটা ছিল সিজন করা বার্মাটিকের। সিন্ধুকের গায়ে পিতলের লতা পাতার নকশা ছিল। সিন্ধুকের চাবি ছিল 2টা। একটা চাবি প্রায় 8 ফুট লম্বা, 2টা চাবি রূপার তৈরি। চাবি 2টা সবসময় বাবার কোমরের ঘুনশির সঙ্গে বাঁধা থাকত। গোসলের সময়ও তিনি চাবি খুলতেন না। শৈশবে আমি ভাবতাম সিন্ধুকে সোনার থালা বাসন আছে, কারণ প্রায়ই গল্প শুনতাম নদীতে সোনার থালা বাসন ভেসে উঠেছে। আর্কিমিডিসের সূত্রে পানিতে সোনার থালা বাসন ভেসে ওঠার কথা না, তবে শৈশব সব রকমের সূত্র থেকে মুক্ত। সিন্ধুক প্রসঙ্গে যাই। সিন্ধুকের উপরে শীতল পাটি পাতা থাকত। বাবা সেখানে ঘুমাতেন। তিনি কোনো বালিশ ব্যবহার করতেন না, ডান হাতের তালুতে মাথা রেখে ঘুমাতেন। খুব ছোটবেলায় আমিও বাবার সঙ্গে ঘুমাতাম। একটু বড় হবার পর বিছানায় চলে আসি, কারণ দুজনে চাপাচাপি হতো। বাবা রাতে খুব যে ঘুমাতেন তা না, ইবাদত বন্দুকি করেই রাত পার করতেন। রাতে ঘরে সবসময় হারিকেন জ্বলত। বাবা অন্ধকার ভয় পেতেন। এক রাতের কথা বললেই বুঝতে পারবেন। হঠাৎ ঘুম ভেঙেছে, ঘর অন্ধকার, জানালা দিয়ে সামান্য চাঁদের আলো আসছে। বাবা আমাকে জড়িয়ে ধরে আছেন, সামান্য কাঁপছেন। আমি বললাম, বাবা কি হয়েছে? বাবা বললেন, সর্বনাশ হয়েছে রে বেটা, হারিকেন নিভে গেছে, কেরোসিন শেষ, আগে খেয়াল করি নাই। আমি বললাম, মোমবাতি তো আছে। বাবা মনে হলো জীবন ফিরে ফেলেন। কাঁপা গলায় বললেন, মোমবাতি আছে নাকি? কোনখানে? আমি সিকায় ঝোলানো হাড়ির ভেতর থেকে বাবাকে মোমবাতি এনে দিলাম। তিনি ক্রমাগত বলতে লাগলেন, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। মোমবাতি জ্বালানো হলো। তাকিয়ে দেখি ভয়ে আতঙ্কে বাবার মুখ পাংশুবর্ণ, কপালে ঘাম। আমি বললাম,
তুমি অন্ধকারে তো ভয় পাও কেন বাবা? বাবা বিড়বিড় করে বললেন, আছে, ঘটনা আছে, তোকে বলা যাবে না, তুই পোলাপান মানুষ, ভয় পাবি। এই সময় আমাদের ঘরের পিছন দিয়ে ধূপধাপ শব্দ হতে শুরু করলো। আমি বললাম, শব্দ কিসের বাবা? বাবা বললেন, খারাপ জিনিস হাঁটাচলা করতেছে। তিনি ক্রমাগত আয়াতুল কুরসি পড়ে আমার গায়ে ফু দিতে লাগলেন। আপনার বয়স তখন কত? ক্লাস 5-এ পড়ি। 9-10 বছর বয়স হবে। ঘটনাটা মন দিয়ে শুনুন। বাবা আমাকে জড়িয়ে ধরে ভয়ে থরথর করে কাঁপছেন। ধূপধাপ শব্দ হচ্ছে, এক নাগারে না, মাঝে মাঝে থামছে, আবার শুরু হচ্ছে। আমি বললাম, বাবা, কেউ ঢেকিতে ধান কুটছে, ঢেকির শব্দ। বাবা বললেন, গাধার মতো কথা বলবি না, আমার বাড়ির পেছনে কি ঢেকি ঘর? আমি বললাম, শব্দ দূরে হচ্ছে, রাতের কারণে শব্দ কাছে মনে হচ্ছে। বাবা বললেন, এত রাতে কে ঢেকিতে পার দিবে? আমি বললাম, হিন্দু বাড়িতে সকাল হওয়ার আগে ঢেকি শুরু হয়, এখনই সকাল হবে। আমার কথা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই মসজিদের আজান শোনা গেল। বাবা আমার মাথায় হাত রেখে বললেন, মাশাল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ পাক তোর মাথায় বুদ্ধি দিয়েছেন। মিশির আলী হিসাবে সেটাই কি আপনার প্রথম রহস্যভেদ? তা বলতে পারেন, তবে ঢেকির শব্দের রহস্যভেদ ছাড়াও ওই রাতে আমি প্রথম বুঝতে পারি আমার বাবা অসুস্থ। কি অসুখ জানি না, তবে তিনি যে খুবই অসুস্থ একজন মানুষ সেটা নিশ্চিতভাবে বুঝে ফেলি। এখন আমি বাবার অসুখের নাম জানি। সাইকোলজির ভাষায় এই অসুখের নাম পেরানোয়া, কারণ ছাড়া ভয়ে অস্থির হয়ে যাওয়া, সবসময় ভাবা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। বাবা মাদ্রাসার চাকরি ছেড়ে দিলেন, কারণ মাদ্রাসায় যেতে হলে সেনবাড়ির ভিটার উপর দিয়ে যেতে হয়। ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, সেখানে নাকি খারাপ জিনিসরা তাকে ধরার জন্য বসে থাকে। একবার একটা ধরেও ফেলেছিল, তিনি অনেক কষ্টে ছাড়া পেয়েছেন। বাবার বিপর্যস্ত মানসিক অবস্থার একটি গল্প শুনুন। তিনি একবার বাড়িতে মাদ্রাসার এক তালেবুল এলেমকে নিয়ে এলেন। আমাকে কানে কানে বললেন, এ কিন্তু মানুষ না, জিন, মানুষের বেশ ধরে মাদ্রাসায় পড়াশোনা করে। আমি বললাম, কিভাবে বুঝলে? বাবা বললেন, সবাই জানে, একবার সে মাদ্রাসার হোস্টেলে তার ঘরে শুয়ে আছে, তার একটা বই দরকার, বইটা অনেক দূরে টেবিলের উপর। সে বিছানা থেকে না উঠে হাতটা লম্বা করে টেবিল থেকে বই নিল। কে দেখেছে? তার রুমমেট দেখেছে। সেই সবাইকে বলেছে, জিনটার নাম কি? কালাম, পড়াশোনায় তুখুর ছাত্র। জিন কালাম দুপুরে আমাদের সঙ্গে কই মাছ খেল এবং গলায় কই মাছের কাঁটা ফুটিয়ে অস্থির হয়ে পড়ল। আমি বাবাকে বললাম, বাবা, সে জিন, তার গলায় কাঁটা ফুটবে কেন? বাবা বললেন, মানুষের বেশ ধরে আছে তো, এই জন্য ফুটেছে। আমি বললাম, এখন কিছুক্ষণের জন্য জিন হয়ে কাঁটা দূর করছে না কেন? বাবা চিন্তিত ভঙ্গিতে বললেন, সেটাও একটা বিবেচনার কথা। মাদ্রাসার চাকরি ছেড়ে বাবা দিনরাত ঘরেই থাকেন। তার প্রধান কাজ সিন্দুক ঝাড়পোঁছ করা, তেল ঘষা। আগে মাসে একদিন তিনি বাটিতে রেড়ির তেল নিয়ে বসতেন, সিন্ধুকে তেল ঘষতেন। এখন প্রতি সপ্তাহে তেল ঘষেন, তবে সিন্ধুকের ডালা কখনো খোলেন না। আমি একদিন বললাম, বাবা, সিন্ধুকের ভেতর কি আছে? বাবা বললেন, সিন্ধুকে কি আছে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি সিন্ধুকের ধারে কাছে আসবা না, নিজের পড়াশোনা নিয়ে থাকবা। ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা আছে, বৃত্তি যেন পাও সেই চেষ্টা নাও। তোমার নিজের টাকাতে তোমাকে পড়তে হবে, আমি অক্ষম। প্রায় দেখতাম বাবা সিন্ধুকের গায়ে কান লাগিয়ে বসে আছেন, যেন সিন্ধুকের ভেতরে কিছু হচ্ছে, তিনি তার আওয়াজ পাচ্ছেন। এই অবস্থায় আমাকে দেখলে তিনি খুব লজ্জা পেতেন। ক্লাস 5-এ কি আপনি বৃত্তি পেয়েছিলেন? না, বৃত্তি পরীক্ষায় দেওয়া হয়নি। বৃত্তি পরীক্ষার সময় বাবা খুবই অসুস্থ, এখন মারা যান তখন মারা যান অবস্থা। আমি সারাক্ষণ বাবার সঙ্গে আছি। বাবার মাথা তখন বেশ এলোমেলো।
সিন্ধুকের চাবি তাঁর ঘুনশিতে বাঁধা। তারপরেও 2 হাতে চাবি চেপে ধরে বসে থাকেন। তাঁর একটাই ভয়, খারাপ জিনিসগুলো চাবি চুরি করে নিয়ে সিন্ধুক খুলে ফেলবে, সর্বনাশ হয়ে যাবে। এক রাতের কথা, বাবার জ্বর খুব বেড়েছে। তিনি সিন্ধুকের উপরে ঝিম ধরে বসে আছেন। হঠাৎ আমাকে কাছে ডাকলেন। আমি তার কাছে গেলাম। বাবা বললেন, সিন্ধুকে কান দিয়ে শোন তো দেখি, কিছু কি শোনা যায়? আমি সিন্ধুকে কান রাখলাম। বাবা বললেন, কিছু শুনতে পাচ্ছিস? আমি বললাম, হুম। কি শোনা যায়? বুঝতে পারছি না। বাবা বললেন, সিন্ধুকের ভেতর কেউ কি নুপুর পায়ে হাঁটে? আমি বললাম, হুম। বাবা বললেন, ভালো মতো শোন, পরিষ্কার করে বল, হা না। আমার সময় শেষ। তোকে সিন্ধুকের দায়িত্ব বুঝায় দেওয়ার সময় হয়ে গেছে। দায়িত্ব বুঝায় দিতে পারলে আমার মুক্তি, তার আগে মুক্তি নাই। কি শোনা যায় বল। আমি বললাম, নুপুর পায়ে সিন্ধুকের ভেতর কেউ হাঁটছে, থেমে থেমে হাঁটে। বাবা বললেন, এখন বুঝতে পারছিস কেন সিন্ধুকে কান দিয়ে থাকি? বুঝতে পারছি। সিন্ধুক খোলো, দেখি ভেতরে কি। বাবা রাগি রাগি গলায় বললেন, সিন্ধুক খোলার নাম মুখেও নিবি না। আমার বাপজার মৃত্যুর সময় সিন্ধুকের দায়িত্ব আমার কাছে দিয়ে গিয়েছিলেন। বলেছেন কখনো যেন সিন্ধুক না খুলি। আমি খুলি নাই, তুইও খুলবি না। সিন্ধুকের চাবি সারা জীবন সঙ্গে রাখবি। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, বাবা, আমি যখন সিন্ধুকে কান চেপে ধরেছিলাম তখন তুমি শরীর দোলাচ্ছিলে। শরীর দোলানোর জন্য সিন্ধুকের চাবি ঠোকাঠুকি হয়ে নুপুরের মতো শব্দ হয়েছে। বাবা বললেন, হ্যাঁ ঠিক আছে, তোর বুদ্ধি মাশাআল্লাহ খুবই ভালো। আমার মৃত্যুর পর সিন্ধুকে কান চেপে ধরবি। যখনই সময় পাবি তখনই ধরবি। নানান ধরনের শব্দ শুনবি। কিশোরী মেয়ে মানুষের গলা, মেয়ে মানুষের হাসি। প্রশ্ন করলে মাঝে মাঝে জবাব পাবি। শুধু একটাই কথা, সিন্ধুক খুলবি না। এই ঘটনার 1 সপ্তাহ পরে বুধবার রাতে বাবা মারা গেলেন। মৃত্যুর সময় তার মুখে একটাই কথা, সিন্ধুকের চাবি। আমার সিন্ধুকের চাবি খারাপ জিনিস নিয়ে গেছে। সর্বনাশ, আমার মহা সর্বনাশ। তার কোমরের ঘুনশিতে চাবি ছিল না। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও চাবি পাওয়া গেল না। বাবার মৃত্যুর পর আমি অথই সমুদ্রে পড়লাম। পড়াশোনা বন্ধ হবার উপক্রম হলো। তখন আমাদের স্কুলের অঙ্ক স্যার প্রণববাবু বললেন, তুই আমার বাড়িতে উঠে আয়, এ বাড়ি তালাবদ্ধ থাকুক। আমি স্যারের বাসায় উঠলাম। স্যারের স্ত্রীর নাম দুর্গা। তিনি আমাকে বললেন, তুই আমার ঠাকুর ঘরে কখনো ঢুকবি না, পানি বলবি না, বলবি জল, তাহলেই হবে। এখন আয়, আমাকে প্রণাম কর, পায়ে হাত না দিয়ে প্রণাম কর। স্নান করে এসেছি, ঠাকুর ঘরে ঢুকব। আমি কদমবুসি করার মতো করলাম। তিনি বললেন, মুসলমানের ছেলে, প্রণামের ঢং দেখো। প্রথম দিন মহিলার কথায় আহত হয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই বুঝলাম এই পৃথিবীতে 5 জন ভালো মানুষের মধ্যে তিনি একজন। তিনি কখনো বলেননি আমাকে মা ডাক, কিন্তু আমি তাকে মা ডাকতাম। তিনি আমাকে ডাকতেন মিশ্রি। তার মৃত্যুর পর আমি মুখাগ্নি করি, কারণ তিনি বলে গিয়েছিলেন, মৃত্যুর পর মুসলমান বদপোলাটা যেন আমার মুখাগ্নি করে। তাদের পরিবার কঠিন নিরামিষাশী ছিল। আমাকে নিরামিষ খাবার খেতে হতো। আমার আমিষ খাবার অভ্যাস যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য মা আমাকে আলাদা হাঁড়িতে মাঝে মধ্যে ডিম রান্না করে দিতেন। আমার মায়ের গল্প আলাদাভাবে আর একদিন বলবো। আমার আনসলভড খাতায় ওনার ছোট্ট একটা অংশ আছে। উনি প্রতি অমাবস্যায় অপদেবতাদের ভোগ দিতেন। বাড়ির পেছনের জঙ্গলে একটা শেওড়া গাছের নিচে কলাপাতাই করে গজার মাছ পুড়িয়ে দিতেন। তিনি বলতেন, ভোগ দেবার কিছুক্ষণের মধ্যে একজন অপদেবতা ভোগ গ্রহণ করার জন্য আসতেন। সেই অপদেবতার চোখ নেই, তার শরীরে মাংস পোড়ার গন্ধ। একদিন আমি মার সঙ্গে অপদেবতাকে ভোগ দিতে গিয়েছিলাম। আচ্ছা, এই অংশটা বাদ, আজ বরং সিন্ধুকের গল্পটা করি। আমি স্কুল ছুটির দিনে নিজের বসত বাড়িতে যেতাম। বাড়ি তালাবদ্ধ থাকত। তালা খুলে ঘর ঝাঁট দিতাম।
এবং বেশ কিছু সময় সিন্ধুকে কান লাগিয়ে বসে থাকতাম। সিন্ধুকের ভেতর থেকে কোনো আওয়াজ আসতো না। আসবে না জানতাম, তারপরেও অভ্যাস বশে কান লাগিয়ে থাকা। একদিনের কথা, সিন্ধুকে কান লাগিয়ে বসে আছি, হঠাৎ শুনলাম রিন রিনে মেয়েদের গলায় কেউ একজন বলল, এই এই আমি 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 এই এই। আতঙ্কে আমার শরীর প্রায় জমে গেল। আমি ছিটকে দূরে সরে গেলাম। মনে হচ্ছে সিন্ধুকটা সামান্য নড়ছে। কেউ একজন প্রাণপণ চেষ্টা করছে ভেতর থেকে সিন্ধুকের ডালা খোলার। কেউ একজন বন্দী হয়ে আছে, বের হওয়ার চেষ্টা করছে। দৌড়ে প্রণব স্যারের বাড়িতে চলে গেলাম। ঘর তালাবদ্ধ করার কথাও মনে হলো না। সেদিন এতই ভয় পেয়েছিলাম যে রাতে জ্বর এসে গিয়েছিল। জ্বরের ঘোরে কানের কাছে সারাক্ষণ কেউ একজন বলছিল, এই 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 আমি 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 এই এই এই। পরের সপ্তাহে আবার গেলাম। সিন্ধুকে কান লাগানো মাত্র শুনলাম, এই এই এই। আমি বললাম, আপনি কে? উত্তরে শুনলাম, আমি আমি আমি। আপনার নাম কি? আমি আমি আমি। সিন্ধুকের ভেতর কিভাবে ঢুকলেন? উত্তরে সেই পুরনো শব্দ, আমি আমি আমি, তবে শব্দ স্পষ্ট। ইলেকট্রিসিটি চলে এসেছে। মিসির আলী ফুঁ দিয়ে বাতি নেভালেন। তাকিয়ে দেখি মিসির আলীর কপালে ঘাম। তিনি এখনো গল্পের ভেতরে আছেন, যেন চোখের সামনে সিন্ধুক দেখছেন। আমি বললাম, ভাই, এটা কি কোনো অডিটরি হ্যালুসিনেশন হতে পারে? হ্যাঁ, হতে পারে। সিন্ধুক নিয়ে আমার কিশোর মনে প্রবল কৌতূহল থেকে ঘোর তৈরি হতে পারে, তবে ঘোর ছিল না। কিভাবে বুঝলেন ঘোর ছিল না? আমি আমার মাকে, অর্থাৎ প্রণব স্যারের স্ত্রীকে বাড়িতে এনেছিলাম। তাকে বললাম সিন্ধুকে কান রাখতে। তিনি কিছু শোনেন কি না। তিনি কান রাখলেন এবং অবাক হয়ে বললেন, বাচ্চা একটা মেয়ে বলছে, আমি আমি আমি। ঘটনা কি রে? আমি বললাম, জানি না। মা বললেন, এর চাবি কই? চাবি আন, সিন্ধুক খুলব। আমি বললাম, চাবি নাই, চাবি হারিয়ে গেছে। মা বললেন, আমার ধারণা সিন্ধুকে অনেক ধনরত্ন আছে। ধনরত্ন পাহারা দেবার জন্য বাচ্চা কোনো মেয়েকে সিন্ধুকের ভিতর ঢুকিয়ে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। মেয়েটাকে জখ করা হয়েছে। আগেকার মানুষের বিশ্বাস ছিল জখ ধনরত্ন পাহারা দেয়। মিস্ত্রি দিয়ে সিন্ধুক খোলা দরকার, কিন্তু সেটা ঠিক হবে না। ঠিক হবে না কেন? চারিদিকে জানাজানি হবে। সিন্ধুক খুলতে হবে গোপনে। মিসির আলী সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন সিন্ধুকের চাবির সন্ধান পাই। কিভাবে পান? নিজেই চিন্তা করে বের করি চাবিটা কোথায় থাকতে পারে। চাবি সেখানেই পাওয়া যায়। লজিক্যাল ডিডাকশন কিভাবে করলাম আপনাকে বলি। চাবি দুটো বাবার কোমরের গনশিতে বাঁধা থাকতো, কাজেই চাবি পড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাবার কথা মতো খারাপ জিনিস তার কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়েছে, এও হওয়ার কথা না। বাবা নিজেই লুকিয়ে রেখেছেন। তার শরীর তখন খুবই খারাপ ছিল, কাজেই দূরে কোথাও লুকাবেন না। বাড়ির ভেতর বা বাড়ির আশেপাশে লুকাবেন। মাটি খুঁড়ে কোথাও লুকাবেন না। মাটি খোঁড়ার সামর্থ্য তাঁর ছিল না, আর খোঁড়াখুড়ি করলেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করবেন। কাজেই তার চাবি লুকানোর একমাত্র জায়গা ইঁদারা। বাড়ির পেছনে ইঁদারা। বাবা অবশ্যই ইঁদারার পানিতে চাবি ফেলে দিয়েছেন। আমাদের বাড়ির ইঁদারার চারপাশ বাঁধানো ছিল। অসুস্থ অবস্থায় বাবা ইঁদারায় হেলান দিয়ে অনেক সময় কাটাতেন। ইঁদারা থেকে চাবি উদ্ধারের কাজ মোটেই জটিল হয়নি। ইঁদারায় বালতি বা বদনা পড়ে গেলে তা তোলার জন্য আঁকশি ছিল। জিনিসটা একগোছা মোটা বড়শির মতো। দড়িতে বেঁধে আঁকশি ফেলে নাড়াচাড়া করলেই হতো। দুউন্টো জিনিস বড়শিতে আটকাত। আপনি চাবি পেয়ে গেলেন? হ্যাঁ। সিন্ধুক খুললেন? হ্যাঁ। সিন্ধুকে কি ছিল? মিসির আলী সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, সিন্ধুক ছিল সম্পূর্ণ ফাঁকা। কিছুই ছিল না। কিছুই ছিল না?
এক টুকরা কালো সুতাও ছিল না। এরপরেও কি আপনি সিন্ধুকে কান রেখে কথা শোনার চেষ্টা করেছেন? করেছি, কিছুই শুনিনি। সিন্ধুকের গল্পের এখানেই শেষ। যান, বাসায় চলে যান, রাত অনেক হয়েছে। আজ আপনারা শুনলেন মিসির আলী সিরিজের প্রথম গল্প সিন্ধুক। গল্পটি নেওয়া হয়েছে মিসির আলী আনসলভড বইটি থেকে। পরবর্তী গল্প ফ্রুট ফ্লাই। গল্পটি শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।